দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে রয়েছে আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই জানাবো বিপিএল এর খবর। বিপিএল দিনের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ফরচুন বরিশালকে 3 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 196 রান তোলে বরিশাল। জবাবে নুরুল হাসান সোহানের 7 বলে 32 রানের ইনিংসে 202 রান করে। শেষ বলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। নুরুল হাসান সোহান বীরত্বে ফরচুন বরিশালের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ 3 উইকেটে জিতে মাঠ ছাড়ল রংপুর রাইডার্স। শেষ ওভারে 26 রানের লক্ষ্যে সোহান খেলেন 30 রানের ইনিংস। তার 7 বলে 32 রানের রেকর্ড গড়া ক্যামিওতে রংপুর পূরণ করে চলতি বিপিএলে নিজেদের হেক্সা মিশন। এর আগে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরকে 198 রানের টার্গেট দেয় বরিশাল। ওপেনিংয়েই দারুণ শুরু এনে দেন দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল ও রান খরায় থাকা নাজমুল হোসেন শান্ত। 11 ওভারের প্রথম বলে 30 বলে 41 রান করে সাজঘরে ফেরেন শান্ত। 9 রান যোগ করতে ফেরেন তামিম ইকবালও। তার ব্যাট থেকে এসেছিল আউট হবার আগে 40 রান। তৃতীয় উইকেটে মেয়ার্স হৃদয় যোগ করেন 59 রান। 23 রান করে আউট হন হৃদয়। শেষে মেয়ার্সের ঝড়ো 29 বলে 61 রানের দুর্দান্ত ক্যামিওতে সাথে ফাইম আশরাফের 6 বলে 20 রানের ইনিংসে স্কোরবোর্ডে ওঠে 197 রান। 198 রানের লক্ষ্যে শুরুটা একদমই ভালো হয়নি রংপুরের। পাওয়ার প্লের 6 ওভারে মাত্র 34 রান তুলতেই ফর্মে থাকা অ্যালেক্স হেলসকে স্ট্যাম্পিং করেন নাজমুল হোসেন শান্ত। খানিক বাদেই সাইফ আর তৌফিক ফিরে গেলে 9 ওভার শেষে 66 রানে 3 উইকেট হারিয়ে বসে রংপুর। 4 নেমে 36 বলে 48 রান করেন ইফতেখার, আর 24 বলে 48 রান করে দারুণ অবদান রেখেছিলেন খুশদিল। এই দুজন আউট হলে অধিনায়ক খচিত শেষ ওভারে 30 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান। শেষ ওভারে 3টি 6 আর 3টি 4 মারেন এই উইকেট রক্ষক ব্যাটার। শেষ 66 বলে রংপুর এদিন স্কোরবোর্ডে তোলে 136 রান। এই জয়ে বিপিএলে টানা 6 ম্যাচে 6 জয়, টেবিলে সবার ওপরের জায়গাটা শক্তই থাকলো রংপুর রাইডার্সের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ছুটির দিন শুক্রবার বিপিএলে সিলেট পর্বে রয়েছে 2টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আসরে এখনো কোনো জয়ের দেখা না পাওয়া টেবিলের তলানির 2 দল সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটাল। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। দুর্বার রাজশাহী হার দিয়ে শুরু যাদের আসর, তারপর ঢাকাকে এক দফায় হারালেও আবারও সেই হারই হয়েছে সঙ্গী পরবর্তী 2 ম্যাচে। ঘরোয়া ক্রিকেটে চমক দেখানো জিসান আলম দলের জন্য এখনো হতে পারেননি ব্যাট হাতে কার্যকর। বিজয় রাব্বি, বায়ার্ন বার্লরা ব্যাট হাতে দুর্দান্ত করলেও এখনো পারেননি জয় নিয়ে মাঠ ছাড়ার নিয়মিত অভ্যাসটা করতে। তাসকিন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, এক ইনিংসে 7 উইকেট নিয়ে চলতি আসরেই করেছেন বিশ্ব রেকর্ড। তারপরও জয়টাই যেন আসছে না এই দলটার। বিপরীতে খুলনা টেবিলের 3-এ ম্যাচ খেলেছে 2টি, তাতেই শতভাগ জয়। মোহাম্মদ নাইম, উইলিয়াম, বশিষ্ঠ কাজের কাজটা ঠিকই করেছেন, তবে তার চাইতে বেশি কার্যকর এই আসরে তাদের ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট। চমৎকার পারফরমেন্সে দলকে টেনে তুলছেন বিপদ থেকে, যেখানে আফিফ, মেহেদী, মিরাজরা এখনো ফিরতে পারেননি নিজেদের ব্যাট হাতে রানে। তবে মিরাজ, রনি, জিয়াউরা বল হাতে ঠিকই পুষিয়ে দিচ্ছেন সেই ঘাটতিটা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আসরের সবচাইতে খারাপ সময় কাটানো 2 দল, ঢাকা ক্যাপিটালস আর সিলেট স্ট্রাইকার। 7 দলের লড়াইয়ে 4 ম্যাচ শেষে ঢাকার সমীকরণ ছিল সবকটিতে হেরে টেবিলের 6-এ, আর 3 ম্যাচের সমীকরণও বলছে সিলেটের পাশে শতভাগ হার। তবে রান রেটে রয়েছে টেবিলের 7-এ তারা। ঢাকা তাদের ব্যাটিং লাইন আপের সাথে ঢুকছে বোলিং নিয়েও। মুস্তাফিজ ছাড়া দলে নেই কোনো কার্যকরী বোলারও। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ব্যর্থ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার বিসিবি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছে চেন্নাইয়ে তার দ্বিতীয় পরীক্ষার ফলাফল নেতিবাচক। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হতে পারেন তিনি। তবে এই পরীক্ষার আনুষ্ঠানিক রিপোর্ট এখনও আসেনি বলে জানিয়েছে বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। দীর্ঘ 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়ান হয়ে এসে চ্যালেঞ্জের মুখোমুখি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত সেন্টারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। লাভবারো ইউনিভার্সিটিতে দেওয়া প্রথম পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে এটি ছিল তার শেষ সুযোগ। কিন্তু চেন্নাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সাকিব আপাতত যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন না। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু
ফলাফলকে শকিং বলে মন্তব্য করেছেন। তবে চেন্নাই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল এখনও হাতে পায়নি বিসিবি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। 2 ইনিংসে 63 ওভার বল করে 9 উইকেট নিলেও আম্পায়ারদের সন্দেহ তৈরি হয় তার বোলিং অ্যাকশন নিয়ে। সেই থেকেই এই বিতর্কের সূত্রপাত। এর আগে গত বছরের 2 ডিসেম্বর লাফবারোতে প্রথম পরীক্ষায় মোট 4 ওভার বল করেন সাকিব। তার নিয়মিত অ্যাকশন প্রথম 3 ওভার ঠিক থাকলেও শেষ ওভারে জোরে বল করার সময় তার কোনোই নির্ধারিত 15 ডিগ্রির চেয়ে বেশি ভেঙে যায়। লাফবারোর ফলাফল নেতিবাচক আসায় তিনি চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দেন। সাকিবের এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। ক্রিকেট বোদ্ধাদের মতে যদি চেন্নাইয়ের ফলাফলও নেতিবাচক হয় তাহলে সাকিবকে ব্যাটসম্যান হিসেবেই খেলতে হবে, কারণ আইসিসির বৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী কোনো বোলার পরপর 2টি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট সেই বোলার পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারবে না। আইসিসির নিয়ম অনুযায়ী যদি বোলারের মনে হয় পরীক্ষার রিপোর্টে ভুল আছে তাহলে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন। তবে 2 বার ব্যর্থ হওয়ার ফলে 1 বছরের জন্য বোলিং নিষিদ্ধ হওয়ার পাশাপাশি কোনো নতুন পরীক্ষায় সুযোগও পাবেন না তিনি। এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাশ করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী 12ই জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এর মাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন তবে তাকে স্কোয়াডে দেখতে পাওয়ার না সম্ভাবনাটাই বেশি। সাকিব আপাতত যুক্তরাষ্ট্রে আছেন বলে জানা গেছে। চেন্নাইয়ের পরীক্ষার ফলাফল নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা কারিগরি ত্রুটির কারণে বাতিল হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। এক্ষেত্রে সাকিব আরেকটি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 4 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 নারী দলকে 21 রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে 2-2 সমতায় শেষ হলো সিরিজ। এদিন টস হেরে ব্যাট করতে নেমে 126 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে পুরো 20 ওভার খেলে 105 রানের বেশি তুলতে পারেনি লঙ্কান নারীরা। বিস্তারিত জানবো ম্যাচ রিপোর্টে। কালোতারায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 17 রানেই সাজঘরে ফেরেন ফাহমিদা। এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ইভা ও সুবর্ণা। তবে দলীয় 47 রানের মাথায় পরপর 2 বলে আউট হন দুজনে। ইভা 20 ও সুবর্ণা করেন 13 রান। এই বিপর্যয় সামলে নেওয়ার আগে দ্রুত সাজঘরে ফেরেন অধিনায়ক সুমাইয়া আক্তার ও সাদিয়া ইসলাম। তবে এখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন জান্নাতুল মাওয়া ও আফিয়া। দুজনে 37 রানে জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যান। মাওয়া 24 ও আফিয়া 21 রান করে আউট হলে আর বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। 1 বল বাকি থাকতেই 126 রানে গুটিয়ে যায় লাল সবুজরা। শ্রীলঙ্কার রাশমিকা তুলে নেন 3টে উইকেট। 127 রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ইয়ং টাইগ্রেসদের বোলিং তুপে পড়ে লঙ্কানরা। মাত্র 2 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর 31 রানে জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন নিশান শালা ও মানুদি। তাদের দুইজনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে লঙ্কান কিশোরীরা। দলীয় 74 রানে 8 উইকেট হারিয়ে অল আউটের শঙ্কায় পড়ে তারা। 30 রানে জুটি গড়ে দলকে 17 রান পার করান হিরোনি ও চামুদি। তবে তাদের এই জুটি কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত 8 উইকেটে 105 রানের বেশি তুলতে পারেনি লঙ্কান মেয়েরা। দলের পক্ষে হিরোনি সর্বোচ্চ 44 রান করেন। বাংলাদেশের জান্নাতুল মাওয়া তুলে নেন 3টে উইকেট। সিরিজের প্রথম 2 ম্যাচে হারের পর শেষ 2 ম্যাচে টানা জয়ে সিরিজ ড্র করে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সেরে রেখেছে সুমাইয়া আক্তারের দল। এবার শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ খেলতে সরাসরি মালয়েশিয়া যাবে বাংলাদেশ। আগামী 18 জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের আসর। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্টিভেন স্মিথ। 2018 সালে কেপটাউন টেস্টে স্যান্ড পেপার গেট কেলেঙ্কারির দায়ে লম্বা সময়ের জন্য নেতৃত্ব হারিয়েছিলেন স্মিথ। তবে এই সময়টাতে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে সব সংস্করণ মিলিয়ে 12 ম্যাচে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্মিথ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের সিরিজে অধিনায়কত্ব করবেন এই ব্যাটার। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সফরের সময় দ্বিতীয় সন্তানের বাবা হবেন প্যাট কামিন্স। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন অজিদের নিয়মিত অধিনায়ক। ফলে স্মিথকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তান শাহিনজার বিপক্ষে কাল 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ইসলামাবাদে সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30টায়। সম্প্রতি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান। তার ওপর স্লো ওভার রেটের জন্য কাটা হয়েছে ম্যাচ ফির 25% আর রেটিং পয়েন্ট কাটা হয়েছে 5।
আর তাতেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের 8-এ নেমে গেছে পাকিস্তান, যেখানে টেবিলের 7-এ অবস্থান করছে বাংলাদেশ আর ক্যারিবিয়ান দলটির টেবিলের 9-এ। তাই লড়াই এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানির দুই দল ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের। এদিকে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের শেষ টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে, সেখানে 1-1 সমতায় শেষ করেছিল সেই টেস্ট সিরিজ। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। নির্ধারিত 3 ভেন্যু লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি এখনো প্রস্তুত নয়। মাত্র 33 দিন বাকি থাকলেও স্টেডিয়ামের সংস্কার কাজ থেমে আছে অর্ধেকেই। এই অবস্থায় 12 ফেব্রুয়ারির মধ্যে আইসিসিকে মাঠ বুঝিয়ে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির জন্য। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের জন্য এটি হতে পারত এক ঐতিহাসিক মুহূর্ত। 1996 সালের পর প্রথমবারের মতো আইসিসির কোনো বড় টুর্নামেন্টের আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান, কিন্তু এই সুবর্ণ সুযোগও যেন হাতছাড়া হওয়ার আশঙ্কায়। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের 3টি ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এসব স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন করতে পারেনি পিসিবি। স্টেডিয়ামগুলোর গ্যালারি থেকে শুরু করে ফ্লাডলাইট এবং আউটফিল্ড সব কিছুই রয়েছে অপ্রস্তুত অবস্থায়। এমনকি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এখনও প্লাস্টারের কাজ শেষ হয়নি। গত বছরের আগস্টে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করেছিল পিসিবি। কাজ শেষ করার সময়সীমা ছিল 31 ডিসেম্বর, কিন্তু সেই ডেডলাইন পার হওয়ার পরও 3টি স্টেডিয়ামের বেশিরভাগ কাজ অসমাপ্ত। পিসিবির সর্বশেষ প্রকাশিত ভিডিওতে উঠে এসেছে স্টেডিয়ামগুলোর ভগ্নদশা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 12 ফেব্রুয়ারির মধ্যে মাঠ প্রস্তুতির দায়িত্বে রয়েছে পিসিবি। আইসিসির কাছে এই ডেডলাইন মেনে স্টেডিয়াম বুঝিয়ে দিতে না পারলে টুর্নামেন্টের পুরো আয়োজন পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এমন সম্ভাবনার কথা জানিয়েছে, যেখানে বিকল্প ভেন্যু হিসাবে সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে আসছে। প্রথম থেকে এই আসর আয়োজন নিয়েছিল বিতর্ক। ভারতের নিরাপত্তাজনিত উদ্বেগে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে আগেই, তবে পাকিস্তানের স্টেডিয়ামগুলো প্রস্তুত না থাকলে পুরো আসরই পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে। পিসিবি যদিও আত্মবিশ্বাসী, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্টেডিয়াম সংস্কারের ধীরগতির কারণে পাকিস্তানের এই আয়োজন নিয়ে আইসিসি উদ্বিগ্ন। আগামী 25 জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে না পারলে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়ের মধ্যে সবকিছু প্রস্তুত করা, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে স্টেডিয়ামের বর্তমান অবস্থা অনুযায়ী সেটি প্রায় অসম্ভব মনে হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ইতিমধ্যেই দাবি করেছে পুরো টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে। পিসিবি যদিও এই দাবি নাকচ করে দিয়েছে এবং স্টেডিয়াম প্রস্তুত করার বিষয়ে আশাবাদী, কিন্তু মাত্র 1 মাসেরও কম সময় বাকি থাকায় সমালোচনা এড়ানো কঠিন হয়ে পড়ছে পাকিস্তানের জন্য। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো ফুটবলের খবর। ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে টটনহ্যাম হটস্পার, আর স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। জুবাইর নূর জানাচ্ছেন বিস্তারিত। ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে 1-0 গোলে হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছে টটেনহাম হটস্পার। বুধবার রাতে ঘরের মাঠে দলের 18 বছর বয়সী সুইডিশ তারকা লুকাস বার্গভালের ক্যারিয়ারের প্রথম গোলে জয় পায় হটস্পার। ম্যাচের 86 মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে বার্গভাল লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন, তবে ম্যাচে বিতর্কের ঝড় তুলেছে তার একটি ফাউল, যার জন্য তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করা উচিত ছিল বলে মনে করেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। বার্গভাল গোল করার আগে ডমিনিক সোলানকের একটি গোল ভিআর প্রযুক্তি দিয়ে বাতিল করেন রেফারি। এ জয়ে ইনজুরি জর্জর দল নিয়েও লিভারপুলের 24 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ইতি টানল হটস্পার। টটেনহাম 2008 সালের পর কোনো বড় শিরোপা জিততে পারেনি, তাই এ জয়ে 16 বছর শিরোপা খরার অবসানে আরও এক ধাপে গিয়ে গেল অ্যাঞ্জ পোস্টক্লুগের শীর্ষরা। 6 ফেব্রুয়ারি অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল। এদিকে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে গাভি ও লামিন ইয়ামাল 2টি গোল করেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কাতালানরা। ম্যাচের 17 মিনিটে পেদ্রির পাস থেকে অ্যাথলেটিকের জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেয় গাভি। দ্বিতীয়ার্ধের 7 মিনিটের মাথায় গ্যাভির পাস থেকে দারুণ এক টার্ন নিয়ে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল।
চ্যাম্পিয়নশিপে বার্সার 15তম শিরোপা এখন মাত্র এক ম্যাচ দূরে। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মায়ার্কোর বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রাত 1টায় শুরু হবে এই ম্যাচটি। শিরোপা ধরে রাখার মিশনে বছরের প্রথম ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। গত বছরটা যেখানে শেষ করেছিল, নতুন বছরটা ঠিক সেখান থেকে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষস্থান দখল করার পর এবার স্পেনিশ সুপার কাপের ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে লস ব্লাঙ্কোসরা। এবার তাদের প্রতিপক্ষ মায়োরকা। একদিন আগে স্পেনিশ কোপা দেল রেতে দেপার্তিভো মিনেরাকে বড় ব্যবধানে হারিয়ে স্পেনিশ সুপার কাপের সেমির প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে রেখেছে রিয়াল মাদ্রিদ। টানা ম্যাচ খেলার ধকল কিছুটা হলেও চিন্তার কারণ হতে পারে গ্যালাক্টিকোদের জন্য। তবে রিয়াল যে ফুরফুরে মেজাজে মাঠে নামবে সেটা আর বলার অপেক্ষায় রাখে না। সবশেষ ম্যাচে অভিজ্ঞ এমবাপ্পে গোল না পেলেও বড় জয় পেতে কোনো অসুবিধা হয়নি রিয়াল মাদ্রিদের। এমনকি ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়াস না থাকলেও মাঠের খেলায় তার অভাব একেবারেই বুঝতে দেয়নি তরুণরা। আর দ্য গুলার, এনরিক, কামাভিঙ্গারা যেভাবে আলো ছড়িয়েছেন তাতে আক্রমণ ভাগ নিয়ে চিন্তা থাকার কথা নয় বস আনচেলত্তির। এছাড়া রিয়ালের এই ম্যাচের উপরই নির্ভর করছে বছরের প্রথম এল ক্লাসিকো। গেল রাতে ফাইনাল নিশ্চিত করেছে আরেক জায়ান্ট বার্সেলোনা। তাই এই ম্যাচে রিয়াল জিতলেই মঞ্চায়ন হবে বছরের প্রথম এল ক্লাসিকো। গত মৌসুমেও স্পেনিশ সুপার কাপের ফাইনালে দেখা গিয়েছিল এল ক্লাসিকোর উত্তাপ। তাই এই ম্যাচে মায়োরকাকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে টিম রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বেশ ভালো ফুটবল খেলছে মায়োরকাও। লা লিগার টেবিলের 6 অবস্থান করছে তারা। সবশেষ 4 ম্যাচের একটিতেও হারেনি এই দলটি। তাদের ফরওয়ার্ডরাও আছে দুর্দান্ত ছন্দে। দলটির জমাট রক্ষণও পরীক্ষায় ফেলতে পারে রিয়াল মাদ্রিদকে। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় মায়োরকা রিয়ালকে চমকে দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল আজকে দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।